হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভয় কাটাতে। জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটা থেকে তোমরা অনেকেই ভয় পাও। কিভাবে আমরা পড়বো, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো। তো প্রত্যেকটা অধ্যায়ের জৈব রাসায়নিক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলি তোমরা কিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবে, সেজন্য আমি তোমাদেরকে সরল ভাষায় সহজভাবে বিক্রিয়া বোঝার জন্য জৈব রসায়নের প্রথম অধ্যায় শুরু করেছি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সমস্ত বিক্রিয়া, সমস্ত ধর্ম কিভাবে তোমরা মনে রাখবে, কিভাবে বুঝবে, সেটা জানতে আমার ভিডিও দেখতে থাকো। তবে একটাই শর্ত আছে এই ভিডিওতে, যে তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও আমার প্রত্যেকটা ভিডিও না স্কিপ করে দেখতে থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। শুরু করব হাইড্রোকার্বনের আরেকটি শ্রেণী বা আরেকটি শ্রেণীর জৈব যৌগ, তার ডিটেলস। সেই জৈব যৌগ হচ্ছে অ্যালকেন বা অ্যালকিন। এই অ্যালকিন আমরা কি দেখে চিনবো? এর সাধারণ সংকেত CnH2n। আর কি না, অ্যালকিন যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। সেটা একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, বা তিনটা থাকতে পারে, তারও বেশিও থাকতে পারে। তো দ্বিবন্ধন থাকলে তাকে আমরা বলবো অ্যালকিন। এখানে কার্বনের যোজ্যতা 4 দেখো, বাকি দুটো যোজ্যতাতে আমি অন্য কোনো পরমাণু দিতে পারি বা কার্বন পরমাণু বসাতে পারি। তো এটা হচ্ছে অ্যালকিনের গঠন। এই অ্যালকিনের গঠনে যদি আমরা কার্বনের সংকরায়ন দেখি, যেহেতু দ্বিবন্ধন আছে, এই অ্যালকিনের দ্বিবন্ধনে অংশগ্রহণকারী কার্বনগুলির সংকরায়ন হবে sp2। যে কার্বনগুলি দ্বিবন্ধনে অংশগ্রহণ করছে সেগুলির সংকরায়ন হবে sp2। sp2 মানে এখানে বন্ধন কোণ কত হবে না 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো অ্যালকেন কাকে বললে আমরা এইগুলো মোটামুটি জানবো অ্যালকেন সম্পর্কে। এখানে অ্যালকেনের আমাকে কি কি পড়তে হবে না, অ্যালকেনের নামকরণ পড়তে হবে। অ্যালকেন বলছি, নামকরণ, তারপরে তার সমাবয়বতা, 3 নম্বর প্রস্তুতি, 4 নম্বর ভৌত ধর্ম, 5 নম্বর রাসায়নিক ধর্ম, আর একটা হচ্ছে তার ব্যবহার। তো অ্যালকিন যখন আমরা পড়বো, অ্যালকিন সম্পর্কে এই 5টা জিনিস আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে নামকরণটা আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে এখানে শুরু করব কি না সমাবয়বতা থেকে, যে অ্যালকিনের সমাবয়বতা। অ্যালকিনের যে সমাবয়বতাটা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে জ্যামিতিক সমাবয়বতা। জ্যামিতিক সমাবয়বতা বা একে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম এটা কি না, কার্বনের যে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে অ্যালকিনে, এই দ্বিবন্ধনের সঙ্গে যে যুক্ত গ্রুপ আছে, এই 4টা যোজ্যতা ফাঁকা আছে, এই 4টা যোজ্যতাতে আমি 4টা বিভিন্ন পরমাণু দিতে পারি বা হাইড্রোজেনও দিতে পারি। যদি 4টা হাইড্রোজেন দিই, যেরকম ভাবেই গঠন লিখি না কেন সবসময় একই গঠন আমরা পাবো। যদি এখানে হাইড্রোজেনের পরিবর্তে আমরা কোনো বড় গ্রুপ দিই, CH3 CH3, দুটো CH3 দিলাম, দুটো হাইড্রোজেন আছে, তাহলে 4টা গ্রুপ আলাদা হয়ে গেল।
এখন এই দুটো CH3 কে আমরা যদি এইভাবে লিখি, তখন বাকি দুটো হাইড্রোজেনকে এইভাবে লিখতে হবে। তাহলে এই দুটো গঠনের মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে দেখো। এই গঠনটাতে দুটি বড় গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে অবস্থান করছে, আর এই গঠনটাতে দুটো বড় গ্রুপ কার্বনের বিপরীত পাশে অবস্থান করছে, মানে দ্বিবন্ধনের বিপরীত পাশে অবস্থান করছে। তো দুটো বড় গ্রুপ যখন একই দিকে থাকছে বা আলাদা দিকে থাকছে, তখন এটার জ্যামিতিক গঠন যা হবে, এটার জ্যামিতিক গঠন নিশ্চয়ই আলাদা হবে। একই সাধারণ সংকেত বিশিষ্ট দুটো যৌগ, এদের মধ্যে ধর্মের পার্থক্য থাকবে। কেন না? এদের জ্যামিতিক গঠনটা আলাদা। যেহেতু জ্যামিতিক গঠন আলাদা হওয়ার জন্য এদের ধর্ম আলাদা হচ্ছে, এই সমবায়বতাটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমবায়বতা। জ্যামিতিক গঠন কেন বললাম? না, গঠন কিন্তু একই আমরা লিখছি দেখো, কিন্তু শুধু CH3 গ্রুপের অবস্থানটা দ্বিবন্ধনের উল্টো দিকে চলে যাচ্ছে, সেই জন্য জ্যামিতিক গঠন কথাটা উল্লেখ করা হয়েছে। কারণ গঠন যদি আমরা দেখি একই রকম গঠন দুটোরই, না অবস্থান ঘটিত আসবে না। অবস্থান ঘটিত আসতে গেলে কার্বনের অবস্থান চেঞ্জ হতে হবে। এখানে কার্বনের অবস্থান কি চেঞ্জ হয়েছে? 1 2 3 4, 1 2 3 4 অবস্থান ঘটিত হবে না। 2 আর 3 কার দুটো CH3 আছে, সেই জন্য এদের জ্যামিতিক গঠনটা আলাদা হচ্ছে। যখন একই দিকে থাকবে দুটো বড় গ্রুপ, তখন তার IUPAC নামের আগে সিস কথাটা বসে যাবে, আর যখন আলাদা দিকে থাকবে তখন ট্রান্স কথাটা বসে যাবে। তাহলে এই দুটো যে জ্যামিতিক গঠন, এদের এই গঠন দুটো আলাদা হওয়ার জন্য এদের ধর্ম আলাদা, সেই জন্য এরা পরস্পর আইসোমার। অ্যালকিনে এই সিস এবং ট্রান্স, এই আইসোমারটা আমাদেরকে জানতে হয়। এর যদি নামকরণ করি বিউটিন বা বিউটুইন, সিস টু বিউটিন, আর এটা হয়ে যাবে ট্রান্স টু বিউটিন। দেখো নামকরণ যেহেতু একই, যৌগের কোথাও কিছু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি শুধুমাত্র তার জ্যামিতিক বিন্যাসেই পরিবর্তন ঘটছে, সেজন্য একটা সিস একটা ট্রান্স। এখানে সিস ট্রান্সে আরেকটা ঘটনা বলে রাখা ভালো, যে সিস আইসোমারের ক্ষেত্রে দুটো বড় গ্রুপ একই দিকে থাকে, সেই ক্ষেত্রে এই দুটো বড় গ্রুপের মধ্যে বিকর্ষণ বল দেখা দিতে পারে, যাকে আমরা স্টেরিক বিকর্ষণ বল বলে থাকি। আগে আমরা আলোচনা করে এসেছি স্টেরিক বিকর্ষণ বল। কিন্তু এখানে দুটো বড় গ্রুপ বিপরীত পাশে থাকছে, এদের মধ্যে বিকর্ষণ হওয়ার সম্ভাবনা অনেকটা কম, সেজন্য এখানে স্টেরিক রিপালশন বা স্টেরিক বিকর্ষণ বল কম। যে কোনো ট্রান্স আইসোমার সেই জন্য সিস আইসোমারের থেকে বেশি স্থিতিশীল, বেশি স্থায়ী। যে কোনো ট্রান্স আইসোমার হতে পারে, সেটা সিসের থেকে বেশি স্থায়ী হবে, কারণ যৌগ তো একই। এখানে যদি বলে সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন, এর মধ্যে কে বেশি স্থায়ী, তখন ট্রান্স টু বিউটিন হবে। সিস কেন হবে না? না, এখানে স্টেরিক রিপালশন বলটা কাজ করছে। কি বললাম বলে বোঝা গেল কথাটা? এই সিস ট্রান্সের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটা আইসোমারিজম আমাদেরকে পড়ে নিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে নি, ধরো তোকে বলে দিত, আমাকে বলে দিল টু পেন্টিন বা পেন্ট টুইন, এর সিস আইসোমার লেখো, ট্রান্স আইসোমার লেখো। কিভাবে লিখবে?
তোমাকে তো সবসময় গঠন সাজিয়ে নেওয়া দেওয়া থাকতে পারে, যদি এর সি আইসোমার লেখো কিভাবে হবে, আর যদি ট্রান্স আইসোমার লেখো কিভাবে আসবে। না, প্রথম কাজ হচ্ছে দ্বিবন্ধনটাকে আগে লিখে নাও, দ্বিবন্ধন, আর এখানে একটা হাইড্রোজেন হবে। এই দ্বিবন্ধনের সঙ্গে কি কি পরমাণু যুক্ত আছে বা কি কি গ্রুপ যুক্ত আছে আগে দেখে নাও। এই কার্বনের সঙ্গে একটা এইচ যুক্ত আছে আর একটা CH3 যুক্ত আছে। তাহলে আমি একটা লিখলাম এইচ আর CH3। দ্বিবন্ধনের এই প্রান্তের কার্বনের সঙ্গে কি যুক্ত আছে? একটা এইচ, তাহলে একটা এইচ। বাকি যে অংশটা সেটা তো অন্য একটা যোগ্যতা যুক্ত আছে, তাহলে এটাকে লেখা হবে তখন CH2 CH3, বা এটাকে আমরা একসঙ্গে লিখে দিতে পারি C2H5। কি বললাম, কথাটা বোঝা গেল? তাহলে কার্বনের এই কার্বনের সঙ্গে দুটো আছে মানে এইকে এক ধারে একে এক ধারে এরকম নয়। এই কার্বনের যোগ্যতা কে কে পূর্ণ করছে সেটা দেখো। হাইড্রোজেন একটা পূর্ণ করছে, সেজন্য হাইড্রোজেন একটা নিয়ে নিয়েছে। বাকি এখানে যত বড় অংশ থাক সেটা একটা হবে। তাহলে এটা হলো তোমার সিস, দুটো বড় গ্রুপ একই দিকে আছে। যদি ট্রান্স লিখতে হয় তাহলে তখন উল্টো দিকে থাকবে HCH3, এইদিকে H, এইদিকে C2H5। তাহলে যে কোনো দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন যৌগ বা অ্যালকিন থেকে আমরা তার সিস আইসোমার এবং ট্রান্স আইসোমার লিখতে পারবো। বোঝা গেল কি জানি কথাটা? যেরকম প্রশ্ন দিয়ে দিবে যে ট্রান্স টু পেন্টিন এর চেয়ে সিস টু পেন্টিন কম স্থায়ী, ব্যাখ্যা করো। তাহলে তোমাকে প্রথমে টু পেন্টিনের ছবি আঁকতে হবে, গঠন লিখতে হবে, তারপর সেখান থেকে সিস লিখতে হবে, তারপর ট্রান্স লিখতে হবে। লেখার পর এখানে বলতে হবে যে সিস আইসোমারের ক্ষেত্রে দুটি বড় গ্রুপ একই দিকে থাকার জন্য এই দুটি বড় গ্রুপের মধ্যে স্টেরিক রিপালশন বল কাজ করে, সেই জন্য অস্থায়ী হয়। এখানে দুটি বড় গ্রুপ বিপরীত দিকে অবস্থান করার জন্য এখানে স্টেরিক রিপালশন বল কম হয়, সেই জন্য ট্রান্স টু পেন্টিন স্থায়ী হয়। এই সিস এবং ট্রান্সের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটা জিনিস আছে, এখানে আমরা অতটা ডিটেলসে যাব না, তবু হালকা একটু পড়ে নিতে হবে। এটা হচ্ছে ইজেড নামকরণ, সিস ট্রান্সের মতোই কিছুটা ইজেড নামকরণ। একটা দ্বিবন্ধন আমি ধরলাম অ্যালকিনের, এই দ্বিবন্ধনে চারটা গ্রুপ আছে, চারটা যোগ্যতা ফাঁকা আছে। এখানে আমি লিখলাম ধরো হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে CH3, বা আরেকটা গঠন লিখলাম HCl, এইদিকে ব্রোমিন, এইদিকে CH3, দুটো গঠন লেখা হলো। সিস ট্রান্সের ক্ষেত্রে আমরা বেশিরভাগ জোর দেবো অ্যালকিল গ্রুপ নিয়ে। অ্যালকিল গ্রুপ কোন দিকে আছে, একদিকে না উল্টো দিকে? যদি অ্যালকিল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ অবস্থান করে, এই যোগ্যতা আসতেই পারে, তখন আমরা কোনটাকে বড় ধরবো কোনটাকে ছোট ধরবো? এখানে তিনটা বড় আছে, একটা CH3 বড়, ব্রোমিন বড়, ক্লোরিন বড়, একটা হাইড্রোজেন সেটা ছোট, সেটা বাদ দাও। তাহলে তিনটে বড় গ্রুপ আছে,
এর মধ্যে কোন দুটোকে আমি বড় ধরবো? তার জন্য প্রায়োরিটি লিস্ট একটা করা হয় না। এখানে প্রায়োরিটি লিস্ট কি বেসিসে করা হয় না, তড়িৎ ঋণাত্মকতা। যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তারা প্রায়োরিটি লিস্টে আগে থাকবে। এইখানে দেখো তড়িৎ ঋণাত্মক পরমাণু ব্রোমিন আর ক্লোরিন, CH3 কি তড়িৎ ধনাত্মক, যেহেতু অ্যালকিল এ তড়িৎ ধনাত্মক, কার্বনের তড়িৎ ধনাত্মক ধর্ম। তো এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধনের একই পাশে আছে, এই জন্য একে বলা হয় জেড। নামকরণ যা হবে সেটাই হবে, জেড তারপর তার নাম লিখতে হবে, এটাকে বলা হয় জেড আইসোমার। নামকরণ হবে জেড বসাবো। এখানে দুটো বিপরীত দিকে আছে, এর নামকরণের আগে বসে যাবে ই। তাহলে এটা যদি নামকরণ করি কত হবে, 1 2 3, 1 2 3, 1 ক্লোরো, সরি 2 ব্রোমো, 2 ব্রোমো, 1 ক্লোরো, নামকরণ নাম্বারিং করে 1 2 3, তিনটে কার্বন মানে প্রোপিন, তাহলে এর নামের আগে শুধু জেড বসে যাবে। এইভাবে একটা সিম্পল সম্পর্ক আমরা বের করতে পারি। জেড কে আমরা অবলিক দিয়ে সিস লিখতে পারি, কিন্তু সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। এখানেও দুটো তড়িৎ ঋণাত্মক পরমাণু একই দিকে আছে, সিসে দুটো বড় গ্রুপ একই দিকে থাকছে, বললাম বোঝা যাবে, কিন্তু সিস সব সময় জেড নাও হতে পারে। কিটাকে আমরা অবলিক দিয়ে লিখতে পারি ট্রান্স। দুটি তড়িৎ ঋণাত্মক পরমাণু বিপরীত দিকে আছে, ট্রান্সে কি হয়, দুটি বড় গ্রুপ বিপরীত দিকে থাকে, কিন্তু সবসময় ট্রান্স হলে যে ই হবে তার কিন্তু গ্যারান্টি নেই, কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার আছে। ই এবং জেডের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতাকে গুরুত্ব দেওয়া হয়, সিস এবং ট্রান্সের ক্ষেত্রে বড় গ্রুপকে গুরুত্ব দেওয়া হয়। এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য। তাহলে এটা বোঝা গেল কি, ই জেড এবং সিস ট্রান্স এদের মধ্যে পার্থক্যটা বোঝা গেল, কোন জায়গাটায় পার্থক্য থাকে। তো কখনো যদি নামের আগে ই এবং জেড চলে আসে সেখানে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো অ্যালকিনের সমবায়বতা হচ্ছে এটাই, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মধ্যে সিস ট্রান্স এবং ই জেড এই দুটো অংশ আমাদেরকে পড়তে হবে, আর বেশি সমবায়বতা আমরা এখানে পড়বো না। এরপর চলে যাবো আমরা অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকিনকে আমরা কোথা কোথা থেকে তৈরি করতে পারি না, 1 নম্বর অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। আচ্ছা, অ্যালকিনে মিনিমাম কটা কার্বন লাগে? সুতরাং অ্যালকোহলে মিনিমাম 2টো কার্বন নিতে হবে। তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে অ্যালকোহল হচ্ছে, যদি আমরা এরকম নিই, আর CH2CH2H, CH2CH2 কেন লিখলাম? অ্যালকিনে মিনিমাম 2টো কার্বন লাগবে। এখানে যে আর লিখলাম, আরেক জায়গায় আমি H বসাতে পারি বা অন্য কোনো পরমাণু বসাতে পারি, বা CH3CH3 বসিয়ে দিতে পারি, সেটা সমস্যা নয়। অ্যালকোহল থেকে আমরা তৈরি করব RCH+CH2। অ্যালকিন উৎপন্ন হচ্ছে, দেখো অ্যালকোহল থেকে পাচ্ছি অ্যালকিন। এখানে কি বিকারক আমরা ব্যবহার করতে পারি, কি বিকারক দিলে হবে?
না, এখানে দুটো বিকারক দেওয়া যায়, H2SO4 প্লাস হিট বা Al2O3 প্লাস হিট, এই দুটো বিকারক আমরা ব্যবহার করতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড হিট বা H2SO4 হিট। অনেক সময় P2O5 দেওয়া যায়, সেটা আমরা এখানে ব্যবহার করব না। তো এখানে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করার সময় কি ঘটছে দেখো, অ্যালকোহলের OH গ্রুপটা চলে যাচ্ছে আর এখানে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, একটা হাইড্রোজেন একটা OH, তাহলে OH এবং হাইড্রোজেন মিলে এখানে তৈরি হচ্ছে জল, আর তৈরি হচ্ছে কি দ্বিবন্ধন। যেহেতু জল বিয়োজন হচ্ছে, সেজন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রেশন। জল বিয়োজন। তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি কি পদ্ধতিতে? না, অ্যালকোহলের ডিহাইড্রেশন পদ্ধতিতে। অ্যালকোহলকে যদি ডিহাইড্রেশন করে দিই বা শুকনা করে দিই, তাহলে আমরা অ্যালকিন পেয়ে যাব। তার জন্য কি বিকারক লাগবে? এই বিকারকটা লাগবে, H2SO4 হিট লাগবে বা Al2O3 হিট, এই দুটোর মধ্যে যে কোনো একটা বিকারক আমরা ব্যবহার করতে পারি। কি বললাম বলা বোঝা গেল? তাহলে অ্যালকোহল এমন নিতে হবে যার মিনিমাম দুটো কার্বন থাকবে, তবে আমরা গিয়ে অ্যালকিন পাবো, নাহলে কিন্তু পাবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে আর এর জায়গাতে আমি যে কার্বন পরমাণু বা হাইড্রোজেন পরমাণু বসাতে পারি। কি বললাম বোঝা গেল? এরপর এই যে আমরা সাধারণ গঠনটা, সাধারণ বিক্রিয়াটা লিখলাম, এই সাধারণ বিক্রিয়াটা থেকে কাজে লাগিয়ে আমরা অন্যান্য অ্যালকোহল থেকেও এই বিক্রিয়াটা লিখতে পারি। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরির প্রস্তুতি, অ্যালকোহলের ডিহাইড্রেশন করে আমরা অ্যালকিন পেতে পারি। এখানে মিনিমাম দুটি কার্বন যুক্ত অ্যালকোহল লাগবে, আর ডিহাইড্রেশন করতে কি লাগবে? H2SO4 হিট বা Al2O3 হিট। এটা আসবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিন তৈরি করব, অ্যালকোহল যেই কার্বনের সঙ্গে আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তাই তো? আর তার পরের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। কি বললাম বুঝতে পারলে? দ্বিবন্ধন হবে সবসময় আলফা এবং বিটার মাঝে, আলফা কার্বন বিটা কার্বনের মাঝে কিন্তু দ্বিবন্ধন তৈরি হবে। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অ্যালকোহলের ডিহাইড্রেশন করে আমরা যখন অ্যালকিন তৈরি করব, এই তিন চারটা পয়েন্ট যেগুলো আমরা বললাম, অ্যালকোহলের ডিহাইড্রেশন করে অ্যালকিন তৈরি করতে পারি, তার জন্য এই বিকারক ব্যবহার করা হয়। এখানে আলফা বিটার মাঝে দ্বিবন্ধন হয়। এতটা বোঝা গেল? এবার যে কোনো একটা উদাহরণ আমি যদি দিই, তোমাকে একদম ভেঙে তো আর দেওয়া থাকবে না। বলে দিল C2H5OH, তখন তোমাকে এটা ভেঙে লিখতে হবে। এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? না, CH3CH2OH। দেখো আলফা বিটা পেয়ে গেছি। এখান থেকে তুমি যে কোনো একটা বিকারক দিয়ে দাও, Al2O3 হিট, তাহলে আলফা বিটার মাঝে দ্বিবন্ধন হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH2, আর জল বেরিয়ে গেল। কি বললাম বোঝা গেছে? তাহলে অ্যালকোহল থেকে আমরা ইথিলিন পাচ্ছি। এই বিক্রিয়াটা আমরা মাধ্যমিকেও পড়ে এসেছি। মাধ্যমিকে ছিল অ্যালকোহলের নির্গমন বিক্রিয়া বা জল বিয়োজন। তো এর মেকানিজমটা কি ঘটে দেখো, কিভাবে বিক্রিয়াটা ঘটে, বিক্রিয়া কিভাবে ঘটে। না, CH3CH2OH এটার মেকানিজম আমি দেখাচ্ছি। এখানে কি দেওয়া আছে? Al2O3 বা H2SO4 যাই দিই না কেন,
এটা তো অ্যাসিড, এর দুটো অংশ থাকবে, একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ, তাই তো? এইটা যখন ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করবে না H প্লাস HSO4 মাইনাস। অ্যালকোহলের যে OH গ্রুপ আছে এর মাথায় লোন পেয়ার আছে, তার মানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু, তাহলে OH কি করবে, এই H প্লাসটাকে ধরবে। তাহলে এখানে কি তৈরি হয়ে গেল দেখো, CH3 CH2 OH2 প্লাস। প্লাস কেন হলো, ধনাত্মক পরমাণুকে অ্যাটাক করেছে ইলেকট্রন দিয়ে, সেই জন্য অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি হয়েছে, সেই জন্য OH2 প্লাস। এবার OH2 প্লাস যখন তৈরি হয়ে গেল তখন এ অস্থায়ী হয়ে গেল, কারণ তড়িৎ ঋণাত্মক পরমাণুর মাথায় ধনাত্মক আধান, মানে অস্থায়ী হয়ে গেল। তখন কি করবে, এই অংশটা ভেঙে যাবে, এই অংশটা ভেঙে গিয়ে কি হবে, এই অংশটা ভেঙে গিয়ে তৈরি হবে CH3 CH2 প্লাস প্লাস H2। কি বললাম, বোঝা গেল কথাটা? এর পরের ধাপে কি হবে, এই CH3 কে আমরা CH2H দেখতে পারি। এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা এই হাইড্রোজেনকে ধরে আবার H2SO4 হয়ে যাবে, তখন এই বন্ধনটা এখানে দ্বিবন্ধন করবে, তাহলে তৈরি হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2। এই জিনিসটা বোঝা গেল কি জানি, অ্যাকচুয়ালি এই দুটো যে স্টেপ দেখালাম, এই দুটো স্টেপ একসঙ্গেই ঘটে, মানে এটাকে আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি, CH3 CH2, এটাকে এরকম ভাবে যদি সাজিয়ে লিখি, এটা এই যে HSO4 মাইনাস, এই হাইড্রোজেনটাকে ধরলো, এখানে দ্বিবন্ধন করলো, এ বেরিয়ে গেল। একটা ধাপেই ঘটে, তবু আমি দুটো ধাপ ভেঙে দেখালাম, দিয়ে তৈরি হবে অ্যালকিন। তাহলে এখানে ডিহাইড্রেশনের ক্ষেত্রে H2SO4 ব্যবহার করি বা Al2O3 ব্যবহার করি, Al2O3 এখানে কি হবে, এখানে Al+3 ক্যাটায়ন হিসাবে আসবে জলের জায়গায়, মানে H প্লাসের জায়গায়, আর O-2 অ্যানায়ন হিসাবে থাকবে। এখানে H আর HSO4 যেরকম ছিল। তো যাই হোক, এখানে OH অংশ, অ্যালকোহলের OH গ্রুপটা বিকারকের ক্যাটায়ন অংশের সঙ্গে যুক্ত হয়ে জল হিসাবে বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ পার্টটা এখানে অপনয়ন বিক্রিয়া ঘটাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা অপনয়ন বিক্রিয়া। না বোঝা গেল কথাটা বলে, বুঝতে পারলি? তাহলে অ্যালকোহল থেকে এই পদ্ধতিতে আমরা সহজেই অ্যালকিন তৈরি করতে পারি। এবার আরো একটা দুটো উদাহরণ যদি আমরা দিই, এটা বলো কি হবে, CH3 CH2 CH2OH, এখানে যদি আমি ডিহাইড্রেশন ঘটাই, Al2O3 হিট, কি ঘটবে, এটা হবে এটা আলফা CH2টা ওই যেটা, তাহলে আলফা এবং বিটার মাঝে দ্বিবন্ধন হয়ে গেল, জল বেরিয়ে গেল। ঠিক আছে, এরকম আরো একটা উদাহরণ যদি আমরা দিই, CH3 CH CH3OH, ওই তো
CH টা আলফা আর CH3 থেকে একটা বেরিয়ে যাবে CH2 হবে। কোন CH3 এটা না এটা? এইটা। কেন এটা কেন নয়? কারণ এইটা আলফার সাথে যুক্ত না। এটা কার সাথে যুক্ত? যে কোনো একটা এখানে একটা আলফা আছে কিন্তু দুটো বিটা আছে, একটা দুটো তো একই, তাহলে যে কোনো একটা থেকে আমরা দ্বিবন্ধন তৈরি করতে পারি CH3 CH ডবল বন্ড CH2, বা এই দিকটাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, দুটো একই। আচ্ছা এটা করো। ওই তো ওই যে সঙ্গে যেটা যে কার্বনটা যুক্ত আছে ওইটা আলফা হবে। ছটা। আমি করবো। না রে আমি সরি। এরকম বক্স করে করব। হ্যাঁ রিং থাকলে তুই বক্স কেন ওপেন চেন কি করা হবে? হচ্ছে দ্বিবন্ধন হয়েছে সেটা একটু নরমাল করে আমি বলছি বল। এই তো এখানে ডবল বন্ড হয়ে যাবে। আচ্ছা আর এই স্টোরের মধ্যে যোগ করবো বলুন। H2 টা তো জল হিসাবে বেরিয়ে যাবে, এখানে দ্বিবন্ধন হবে শুধু। সেই দ্বিবন্ধন করে দিয়েছে। আর কিছু ব্যাপার না। এই তো এখানে দেখো কোন কার্বনের সাথে আছে, এটা আলফা, এদিকে একটা বিটা আছে, এদিকে একটা বিটা আছে, যে কোনো দুদিকটাই সমান, তাহলে যে কোনো একদিকে করতে পারি। আলফা বিটার মাঝে দ্বিবন্ধন ওইচ বেরিয়ে যাবে, তাহলে আলফা বিটার মাঝে দ্বিবন্ধন হয় এটাই তো হবে। ও এখন না করলেই হবে। এবার কত দিন আমি একবার ঠিক খুলে দিয়েছি। এটা বোঝা গেল? এরপর যদি আমরা একটা উদাহরণ দিই, তুই কি এরপর যদি আর একটা উদাহরণ দিই, ধরো CH3 CH2 CH CH3, এদের কাছে CH3 ডবল বন্ড হবে আর CH2 একটা H বেরিয়ে যাবে, তাহলে CH তাহলে এখানে দিয়ে দিলাম H2SO4 হিট, কি হবে বলো? CH3 বন্ড CH2 CH3 বন্ড CH2 বন্ড CH ডবল বন্ড CH3 আর CH2, আরো বল CH2 আর ওইচটা তো বেরিয়ে যাবে জল হিসাবে। তার মানে এখানে দেখো পার্থক্যটা কোথায় হচ্ছে, CH3 টা যেটা ছিল ওইচটা তো ওইচ আছে, এর পরের কার্বনটা এরকম আসছে, দুই দুটো মিলে জল বেরোচ্ছে, তাহলে এটা দ্বিবন্ধন হচ্ছে। কেন এটাও তো হতে পারে, এটাও তো বিটা, তাহলে এখানে একটা আলফা, এটা একটা বিটা, এটা একটা বিটা, তাহলে দুটো বিটা, তাহলে এটাও তো হতে পারে, এই আলফা বিটার মাঝে তো এই এটা মিলে জল বেরিয়ে গেল, তাহলে এখান থেকে একটা প্রোডাক্ট হলো CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, কিন্তু কথা হচ্ছে কোনটি হবে। কথা
বলতে এইদিকে কি হবে চুপ করো। কেন কারণ পাশে একটা কিছু না এইভাবে নয়। দুটাই না এইটাও হতে পারে, এটা তাহলে সিস্টেন্স করা যাবে এই পাশে দিকেই করা যাবে। না ওই দিকে সেই একটা হাইড্রোজেন না দুটো হাইড্রোজেন তাহলে কি হবে? আমি জানি না স্যার এটা আমি বলছি প্রথমে সেও ব্যাখ্যা দিবি। হ্যাঁ ব্যাখ্যা দিয়ে বল। ব্যাখ্যা দিতে পারবো না। Explain in your own words. এক্সপ্লেন করতে পারছি না। ওরে বাবা রে এরকম আমিও কিনবো। চুপ কর। আচ্ছা এইটা হচ্ছে তোমার এই যে দুটো প্রোডাক্ট এসছে, এই প্রোডাক্টটা দেখো, এই প্রোডাক্টটা দেখো, দ্বিবন্ধনের দুদিকে যে দুটি কার্বন আছে তার সাথে যুক্ত হাইড্রোজেন সংখ্যা কম, তাই তো? তার মানে এটা বেশি প্রতিস্থাপক বা মোর সাবস্টিটিউটেড, মানে বেশি প্রতিস্থাপিত হয়েছে। এটা হচ্ছে কম প্রতিস্থাপক। প্রতিস্থাপন হয় কম প্রতিস্থাপক আমি এটা হচ্ছে ইংরেজিতে বলবো লেস সাবস্টিটিউটেড, লেস সাবস্টিটিউটেড। যদি আমরা এখানে শুধু বিকারক দিয়ে H2SO4 হিট বা L2O3 হিট, যেটা নরমাল বিকারক আমরা ব্যবহার করছি, তাহলে এই প্রোডাক্টটা হবে বেশি স্থায়ী, বেশি প্রতিস্থাপক বা মোর সাবস্টিটিউটেড। হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞানী সেটজেভ এই নিয়মটা তৈরি করেছিলেন। তার নাম অনুসারে এটা হচ্ছে সেটজেভ নিয়ম বা এটা হচ্ছে সেটজেভ প্রোডাক্ট, ঠিক আছে? আর এইখানে তখন এটা হবে তোমার কি, এটা ধরো হলে গেল 90% আর এটা হলো তোমার 10%। তাহলে সেটজেভ নিয়ম অনুসারে কি বলছে যে মোর সাবস্টিটিউটেড বা বেশি প্রতিস্থাপক দ্বিবন্ধন বেশি স্থায়ী, সেজন্য এটা বেশি তৈরি হবে, এটা কম তৈরি হবে। তাহলে এটা দিয়ে যদি A+B বলে দেয় H2SO4 দিয়ে, এটা প্লাস এটা হবে। মুখ্য প্রোডাক্ট এটা, গৌণ এটা। একটা কথা বলবো, বলছি ওই CH2টা তো CH3 হবে। এটা হ্যাঁ না, এইচ আর এইচ দুটো মিলে জল বেরাচ্ছে, ও নিচে নিজের মধ্যে যোগ্যতা এ করা আছে, CH3 করা আছে। এটা এটা আমরা করেছিলাম এটার ক্ষেত্রে, আর এটা নিয়েছি এটার ক্ষেত্রে। এটা বোঝা গেল নর্মাল নিয়ম। এটা যদি কেউ বলে না এটা করবো না, এইটাকে আমি 90% করবো, এটাকে 10% করবো, এটাই আমার দরকার, তখন এখানে বিকারক পাল্টে যাবে। Me3N+ বড় বিকারক, বড় বিকারক মানে আকারটা বড়, তখন এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, এইটা তখন হবে মাইনর। এখানে যদি একই বিকারক দিয়ে H2SO4 নয়, কিন্তু তখন যদি H2SO4 বা L2O3 হয় তখন সেটজেভ কিন্তু মুখ্য প্রোডাক্ট সব সময়। যদি বড় বিকারক আমি দিয়ে দিই Me3N+,
বড় বিকারক যদি দিয়ে দিই, বিকারকের আকার তো দেখলে বোঝা যাবে। যদি বড় বিকারক দেওয়া থাকে তখন এটা হবে মুখ্য প্রোডাক্ট, এটা হবে গৌণ প্রোডাক্ট। এটা তৈরি করেছিলেন বিজ্ঞানী হফম্যান। এটাকে বলা হয় হফম্যান নিয়ম। জৈব রসায়ন এই হফম্যান এবং সেটজের দুটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম। কি বললাম, বোঝা গেল জিনিসটা? তাহলে সাধারণভাবে সেটজের নিয়মটাই চলবে। যদি বড় বিকারক কখনো দেওয়া থাকে তাহলে হফম্যান প্রোডাক্ট আমরা পাবো। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির প্রথমে নরমাল ধাপ দেখলাম, তারপর কি ধাপ দেখলাম না সেটজের হফম্যান। এই একটা নিয়ম। এরপর কিছু একটা দুটো ব্যতিক্রমী আমরা দেখাবো। এই যে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে এই নিয়মটা করছি, তার মানে যে শুধু অ্যালকোহলের ক্ষেত্রেই কাজ করবে এরকম নয়। আমরা যেখানে এরকম দেখতে পাবো সেখানে এটা হবে। যেমন একটা উদাহরণ দিই, CH3 CH3 CH3। না, এখানে এইচ আছে। এটা কি অ্যালকোহল? তাহলে এখানে যদি আমরা H2SO4 হিট দিয়ে দিই তাহলে কি প্রোডাক্ট পাবো? তাহলে এটা হচ্ছে আলফা, এটা একটা বিটা, এটা একটা বিটা, কিন্তু এখানে হাইড্রোজেন তো নেই। তাহলে জল বেরোবে কি করে? তাহলে এখান থেকে হাইড্রোজেন পাবো না আমরা। তাহলে আলফা বিটা এটা, তাহলে সি এটি প্রোডাক্ট হবে, ঠিক আছে, কিন্তু এটি হবে না। সাধারণভাবে এটি হওয়া উচিত, কিন্তু এটি হবে না। তার কারণ কি? আমরা মেকানিজমে দেখিয়েছিলাম যে জল বেরিয়ে যাওয়ার সময় এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই তো? মেকানিজমে এই জিনিসটা দেখানো হয়েছিল। এইগুলো তো আর এখানে বড় ছোট ব্যাপার নেই। এখানে প্লাস হোক, তারপর বিটা থেকে হাইড্রোজেন দেয়, দিয়ে দ্বিবন্ধন করে। মেকানিজমটা এবার দেখে নাও। এখানে ক্যাটায়ন হয় তো, এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে একটা হাইড্রোজেন আছে মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু কার্বোক্যাটায়ন যদি এখানে হয় 3 ডিগ্রি হবে। তাহলে কে বেশি স্থায়ী, 2 ডিগ্রি না 3 ডিগ্রি? 3 ডিগ্রি। সেই জন্য কি হবে, এই পুরো মিথাইল গ্রুপটা উড়ে এসে এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে কি তৈরি হলো দেখো, সি প্লাস, এখানে CH3, এখানে CH3, দুটো তিনটা ছিল, দুটো হয়ে গেল। এইখানে একটা ছিল, দুটো হয়ে গেল, একটা CH3 ছিল। এবার এই হাইড্রোজেনটা এখানে দ্বিবন্ধন করে নেবে, কার্বনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তখন তৈরি হবে সি ডবল বন্ড সি, CH3 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 CH3। এই তো OH তো আগে চলে গেছে, তারপর OH তো এই যে অ্যাসিডের হাইড্রোজেন নিয়ে OH চলে গেছে, OH2 প্লাস জল, এইটার হাইড্রোজেন নিল, OH2 প্লাস হলো।
এটার হাইড্রোজেন নিল H2+ হলো, এই তো জল হিসাবে বেরিয়ে গেল, তবে তো এটা তৈরি হলো, H plus. তবে তো কি এটা তৈরি হলো। এখানে তো এখানে H বেরিয়ে যাওয়ার পরে এখানে কি ছিল, H+SO4- ছিল, তো সেই মাইনাসটা এই হাইড্রোজেনকে ধরলো, এখানে দ্বিবন্ধন করলো, দিয়ে সে আবার H2SO4 হয়ে গেল। এটা মেকানিজমে যেটা দেখানো ছিল, দেখো। তাহলে এখানে স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা, কারণ এখানে বিটা হাইড্রোজেন নেই এইদিকে, তেমন এখানে আসার প্রসঙ্গই নেই, এখানে হতে পারে, কিন্তু কার্বোক্যাটনের স্থায়িত্ব দিয়ে আমাকে এটা প্রোডাক্ট হবে। দাঁড়ান দাঁড়ান, বলতে আছি Step पर देखिए পঞ্চাশ देखा हो गया एक्चुअली तो ঠিক আছে, তাহলে আজকে এটাই থাক। দাঁড়ান আগে